অল স্পোর্ট এবিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ বিন পারভেজ এবং আমরা গ্রুপ বাই গ্রুপ কি প্লেয়ার্স এক্স ফ্যাক্টরস এর পর্যালোচনা করছি। এই পর্বে আমরা গ্রুপ আই নিয়ে কথা বলবো, যেখানে চারটা দল রয়েছে। শিরোপা প্রত্যাশী দল ফ্রান্স, যারা টানা গত দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলে ফেলেছে এবং ফ্রান্স তারা ডেফিনেটলি এই টুর্নামেন্টের হট ফেভারিটস। তাদের সঙ্গে রয়েছে এই গ্রুপে সেনেগাল, ইরাক এবং নরওয়ে, যারা বহুদিন পর আবারও বিশ্বকাপে পদার্পণ করেছে। চলুন দেখে আসি এই চারটা দলের কি প্লেয়ার্স বা এক্স ফ্যাক্টরস কারা হতে চলেছেন এবারের বিশ্বকাপে। ফ্রান্স দলটা স্টার স্টাডেড, কিপিং পজিশন, ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড সবকিছু মিলিয়ে আমার মনে হয় এবারে বিশ্বকাপে তাক লাগানো একটা দল ফ্রান্স তৈরি করতে সক্ষম হয়েছে। তাদের ডিফেন্সের সেন্টার ডিফেন্ডার পজিশনগুলোতে বেশ কিছু ভালো ফুটবলাররা ডেফিনেটলি রয়েছেন। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স এই মুহূর্তে উইলিয়াম সালিবা, তিনি এই দলটার মধ্যে রয়েছেন। লিভারপুলে খেলা কোনাটে এই দলটার মধ্যে রয়েছেন। জুলস কুন্ডে আছেন এই দলটার ভেতরে। লাক্রয় রয়েছেন এই দলটার ভেতরে। সুতরাং ডিফেন্স লুকস ভেরি ভেরি স্ট্যাকড। আপনারা ফুলব্যাক পজিশনেও বেশ কিছু ভালো ফুটবলার সেখানে পেয়ে যাবেন এবং লুকাস ডিনিয়ার কথা আলাদা করে ডেফিনেটলি বলা যায়, তিনি খুব ভালো খেলছেন এবং ওভারঅল আমার কাছে মনে হয় ফ্রান্সের ডিফেন্স ইজ ভেরি ভেরি সলিড। তাদের মিডফিল্ড নিয়ে খানিকটা টেনশন রয়েছে, খানিকটা সমস্যা রয়েছে। পুরনো কিছু খেলোয়াড়দের তারা আসলে রিসাইকেল করে আনছে। এনগোলো কান্তে রয়েছেন, রাবিও রয়েছেন, যারা এর আগেও দুটো বিশ্বকাপে ফ্রান্সকে রিপ্রেজেন্ট করেছেন এবং খুব ভালো খেলেছেন। সুতরাং মিডফিল্ডটাও মোটামুটি বলা যায় একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলেই অবস্থান করছে। তবে তাদের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে তাদের ফরওয়ার্ড, যেখানে নতুন কিছু খেলোয়াড় রয়েছেন যাদের প্রথম বিশ্বকাপ হবে। ডেজিরে ডুয়ে তাদের মধ্যে ডেফিনেটলি একজন, ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ইয়াং ফরওয়ার্ডস ইন ওয়ার্ল্ড ফুটবল রাইট নাও। এবং এছাড়াও ডেফিনেটলি সুপারস্টার এমবাপে রয়েছেন, ওসমান ডেম্বেলে রয়েছেন এবং চেরকি রয়েছেন, যিনি কিনা ম্যান সিটির হয়ে এই মৌসুমটা দারুণ কাটিয়েছেন। অসম্ভব ড্রিবলিং ক্ষমতা রয়েছে এই রায়ান চেরকির। এবং সেই সাথে জায়ার এমেরি, যিনি মিডফিল্ডে ডমিনেট করতে পারেন। এই ধরনের তারকা ফুটবলাররা এই দলটার মধ্যে রয়েছেন। তবে আমার পিক এক্স ফ্যাক্টর মাইকেল ওলিসে। ওলিসেকে আমি প্রথম দেখেছিলাম যখন তিনি ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলছিলেন এবং বেশ ভালো পারফরমেন্স তিনি দিচ্ছিলেন। তাকে যখন বায়ার্ন মিউনিক অনেক টাকা দিয়ে তাদের দলে ভিড়িয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল যে এত বেশি টাকা দিয়ে তাকে কেন নেওয়া হচ্ছে, তার সিলিং কি এত বেশি কিনা। তবে মাইকেল ওলিসে কিন্তু প্রমাণ করছেন ফ্রান্সের হয়ে, প্লাস ডেফিনেটলি বায়ার্ন মিউনিকের হয়েও, যে তিনি কতটা ভয়ানক হয়ে উঠতে পারেন এবং এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট রাইট উইঙ্গার্স ইন দ্য ওয়ার্ল্ড। ওলিসের ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি, তিনি এই মৌসুমে বায়ার্ন মিউনিকের হয়ে 22টা গোল এবং 31টা অ্যাসিস্ট দিয়েছেন, 50+ গোল কন্ট্রিবিউশনস। প্রায় তারা ফাইনালে পৌঁছে গিয়েছিল এবার ইউসিএল এর, এবং সেই সাথে তারা জার্মান বুন্দেসলিগা তো ডেফিনেটলি জিতেছে। ওলিসের ওভারঅল যে অ্যাবিলিটির জায়গা, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তিনি ওয়ান অন ওয়ান ড্রিবলিংয়ে খুবই খুবই ভালো, তার ক্রিয়েটিভিটি খুবই ভালো। তিনি মূলত বাপায়ের প্লেয়ার হয়েও ডান পা দিয়েও কিন্তু তিনি ওয়াইড পজিশন থেকে বেশ ভালো ক্রসেস দিতে পারেন। সো ওলিসের কাছ থেকে আপনি অ্যাসিস্ট আশা করতেই পারেন এই ফ্রান্স দলটার হয়ে, এবং সুযোগ বুঝে তিনি কিন্তু শটেও যেতে পারবেন, যেখান থেকেও তার প্রচুর গোল দেওয়ার ন্যাক রয়েছে। সো ওলিসে উড বি মাই কি প্লেয়ার ফ্রান্সের। তার ফার্স্ট অ্যাপিয়ারেন্স হতে চলেছে এবারের বিশ্বকাপে। সো দেখা যাক তিনি আসলে কি করতে পারেন ফ্রান্সের হয়ে। সেনেগালের কথায় চলে যায়। সেনেগাল দলটায় বেশ কিছু ভালো ফুটবলাররা রয়েছেন, আপনারা যাদেরকে অনেকেই চেনেন। সাদিও মানে রয়েছেন, কালিদো কুলিবালি রয়েছেন, নিকোলাস জ্যাকসন রয়েছেন, যারা এর আগের বিশ্বকাপেও সেনেগালকে রিপ্রেজেন্ট করেছেন এবং ডেফিনেটলি ইউরোপের বিভিন্ন ক্লাব, কিংবা সাদিও মানে তো এখন সৌদি লিগেও বেশ ভালো পারফর্ম করছেন। রোনালদোর সঙ্গে একই দলে তিনি খেলছেন আল নাসেরে। তবে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যার কথাটা আসলে না মেনশন করলে নয়, দ্য কি ফ্যাক্টর, দ্য মেইন ম্যান সেনেগালের, তিনি হচ্ছেন এনডিআই। এভারটনে খেলা এই উইঙ্গার, মূলত রাইট উইং পজিশনে তিনি খেলেন এবং এই মৌসুমটা এভারটনের হয়ে 6টা গোল 3টা অ্যাসিস্ট দিয়েছেন। তার ক্রিয়েটিভিটি খুবই খুবই ভালো, তার কুইক ফুট মুভমেন্টটা ভালো আছে এবং তার পেস রয়েছে সঙ্গে, ভেরি ডাইরেক্ট। আমার মনে হয় সাদিও মানে যদি লেফট উইং দিয়ে একটা সমস্যা তৈরি করেন, তাহলে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে ডেফিনেটলি এনডিআইয়ের পারফরমেন্সটা আপনাদের নজর কাড়বে। এবং সেনেগাল যদি নকআউট পর্বে যেতে চায় বা আরও ডিপে যেতে চায় এবারে বিশ্বকাপে, ডেফিনেটলি এনডিআইয়ের কাছ থেকে একটা বড় পারফরমেন্স আমরা সবাই আশা করতেই পারি। ইরাক দলটায় বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছেন। জিদান ইকবাল রয়েছেন এই দলটার মধ্যে, আল হামাদি রয়েছেন এই দলটার মধ্যে। তবে ইরাক যেহেতু অনেকদিন পর আবারও বিশ্বকাপ খেলতে এসেছে, তাদের কাছ থেকে খুব বেশি কি আশা কিছু করা যায় কিনা সেটা আমি এখনো আসলে বলতে পারছি না। তবে তাদের যে তরুণ কিছু খেলোয়াড় রয়েছেন যারা ওয়ার্ল্ড ফুটবলে আলোড়ন সৃষ্টি করছেন, তাদের মধ্যেই একজন এক্স ফ্যাক্টর রয়েছেন যার নাম আলী জাসিম। মাত্র 22 বছর বয়স আলী জাসিম, মূলত একজন লেফট উইঙ্গার এবং তিনি কোমোতে
মূলত তাকে নেওয়া হয়েছিল ইউরোপিয়ান ফুটবল, তিনি রেগুলার বেসিসেই খেলছেন, তবে তাকে পরবর্তীতে আবার সৌদি লিগে পাঠানো হয়েছিল। তিনি 4টা গোল 1টা অ্যাসিস্ট দিয়েছেন এবং ডেফিনেটলি খুবই খুবই ভালো পারফর্মার একজন। এর আগেও ইরাকের হয়ে ইতিমধ্যে ম্যাচ খেলে ফেলেছেন, 35টা ম্যাচ খেলেছেন, সেখান থেকে 2টো গোল দিয়েছেন, অর্থাৎ 22 বছর বয়সেই তিনি 35টা ম্যাচ খেলেছেন। বোঝাই যাচ্ছে হি ইজ আ ইয়াং প্রডিজি। আলী জাসিমের কাছ থেকে ইরাক অনেক ভালো কিছু ডেফিনেটলি এক্সপেক্ট করবে। সর্বশেষ দলটা গ্রুপ আই এর, সেটা হচ্ছে নরওয়ে। 1998 সালে শেষবার নরওয়ে বিশ্বকাপ খেলেছিল এবং তারপর এতগুলো বছর পেরিয়ে গেছে, 28 বছর পেরিয়ে গেছে, তারপর নরওয়ে আরও একবার বিশ্বকাপে পদার্পণ করছে এবং কার হাত ধরে? আর্লিং হাল্যান্ডের হাত ধরে। একটা গোল্ডেন জেনারেশন নিয়ে নরওয়ে তারা এবারে বিশ্বকাপে আসছে, যেখানে মার্টিন ওডেগার্ডরা রয়েছেন, অস্কার ববরা রয়েছেন, স্ট্র্যান্ড লার্সেন, সরলোথ তারাও রয়েছেন। তবে আর্লিং হাল্যান্ডের চেয়ে বড় তারকা এই মুহূর্তে হয়তো বিশ্ব ফুটবলে খুব কম পাওয়া যাবে। তার প্রলিফিক গোল স্কোরিং রেকর্ডের বিষয়টা নিয়ে আসলে ছোটবেলা থেকেই আমরা দেখছি যে তিনি যেই লেভেলেই খেলুক না কেন, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট লিথল স্ট্রাইকার্স ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। এবং এই মুহূর্তে যদি বলা হয় বিশ্বের সেরা স্ট্রাইকারকে, হয়তো হ্যারি কেনের পাশাপাশি আর্লিং হাল্যান্ডের নামটাই চলে আসবে। এবারে তার ম্যান সিটির হয়ে যে ক্যাম্পেইনটা গেছে, সেখানে তিনি সব মিলিয়ে সিটির হয়ে 38টা গোল দিয়েছেন, 9টা অ্যাসিস্ট দিয়েছেন, যার মধ্যে প্রিমিয়ার লিগে ছিল 27টা গোল, তিনি গোল্ডেন বুট পেয়েছেন। এবং নরওয়ের হয়ে তিনি 49 ম্যাচ থেকে ইতিমধ্যে 55টা গোল দিয়ে ফেলেছেন। তার গোল রেশিও পার ম্যাচ 1টারও বেশি। এই ধরনের অভাবনীয় রেকর্ড কিন্তু সাধারণত আমরা দেখি না। এবং আমার কাছে মনে হয় আর্লিং হাল্যান্ড যেই হারে খেলছেন বা যেই টেম্পো নিয়ে খেলছেন, তিনি কুইকেস্ট টু 100 গোলস সেখানে যদি পৌঁছে যান ফর হিজ ন্যাশনাল টিম, আমরা কিন্তু অবাক হব না। এবং এবার নরওয়ের ভালো করার পেছনে আমার ডেফিনেটলি মনে হচ্ছে আর্লিং হাল্যান্ডের বিশাল একটা হাত থাকবে। এবং আর্লিং হাল্যান্ড যখন জন্ম নেননি তখন শেষ নরওয়ে খেলেছিল, সুতরাং হাল্যান্ড তিনি আসলে তার প্রথম বিশ্বকাপটাকে রাঙিয়ে তুলতে চাইবেন নরওয়ের হয়ে। এবারে আমরা চলে যাই গ্রুপ আইতে কে কোন পজিশনে শেষ করতে পারে। ভেরি ট্রিকি একটা সিচুয়েশন। 1 নম্বরে আমি ফ্রান্সকেই দেখছি, কারণ তারা ডেফিনেটলি গ্রুপের সেরা দল। এবং দ্বিতীয় স্থানে কারা থাকবেন, নরওয়ে নাকি সেনেগাল? এই বিতর্কে যদি আমরা যাই, আমার কাছে মনে হয় সেনেগাল হ্যাজ আ মাচ মোর এক্সপিরিয়েন্সড কোর, এবং তারা যেহেতু রেগুলার লেভেলে বিশ্বকাপ খেলেছে, তাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছেন, তারা দ্বিতীয় স্থানে শেষ করতে পারে। নরওয়ে 3 নম্বর পজিশনে শেষ করবে, ভেরি স্ট্রং নাম্বার 3 ফিনিশ। এবং ইরাক তারা 4 নম্বরে থাকবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই গ্রুপ থেকে কাদেরকে আপনারা দেখছেন নকআউট পর্বে, এবং এই গ্রুপের যে দলগুলো রয়েছে তাদের কি প্লেয়ার্স বা এক্স ফ্যাক্টরস কারা রয়েছেন, কাদের খেলা দেখার জন্য আপনারা এক্সাইটেড, জানিয়ে দেবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।